আসসালামু আলাইকুম বন্ধুরা, যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। তোদের আগেই বলেছিলাম বেশি বাড়াবাড়ি না করতে। কোন হিসাবে বাইরের ছেলেদের কাজে লাগাস? তোদের জন্য আমাদের কোনো খবর লিক হলে বস কিন্তু একটাকেও ছাড়বে না। কিন্তু বস, আমরা কি করতাম কন? সেই দিন যখন কয়েকটা মাইয়ারে গাড়িত কইরা নিমু, তখনই কোনতে দুইটা মাইয়া আইয়া পড়ে আমাগোর আস্তানায়। একটা বিয়েত্তা আর একটা পিচ্চি আছিন। হেরা আমাগোর ব্যাপারে যাই না ফেলছিন দেখা আটকায় রাখছিলাম। তো ভালোই হয়েছে, মেয়ে দুইটা বাড়তি পাইছোস। তাহলে আবার ছেলেদের কেন কাজে লাগালি? বস, এইবার তো বিগ বসে বেশি মাইয়া সাপ্লাই দিতে কইছে। আমরা এখানতে সব মাইয়া ধরলে তো পুলিশেগোর চোখে পইরা যামু। আবার আমরা এক সময় তো কয়েক জায়গায় থাকতে পারুম না। তাই পোলা দুইটারে এমন অফার দিছি, বউ বইনরে বাঁচাইতে যখন তারা মাইয়া ধইরা আইনা দিব, তখন মাইয়াডিরে নিয়া পোলা দুইটারে শেষ কইরা দিব। এক্কেবারে ল্যাটা চুকে যাইব। রহিমের কথা শুনে বস কোচের লোকটা একটু থামে, ভেবেচিন্তে বলে, প্ল্যান তো ভালোই করছিলি, তবে ছেলেগুলা কোথায়? আমাদের কিন্তু কালকের পরদিনই সাপ্লাই দিতে হবে। বস কিন্তু লেট কিছু পছন্দ করেন না। বস, একটা পোলা তো নিজের কাম সাইরাই ফেলছে, বেশ সুন্দরী একখান মাইয়ারে পটাই আনছে। পোলাডারেও ধইরা রাখছি, তয় আর একটা পোলায় এখনো খবর দিছে না। ওই ছেলে যদি পুলিশে জানায় দেয় তখন কি করবি? পাইতো না বস, ওরে তো খালি বইনের লোকে কথা কয়াইছি, তয় ও ঠিকানা জানে না। আর কিছু কইতে গেলে বইনরে আর পাইতো না। বইনের জানের মায়া তো আছেই না। দেখ, তোরা কি করবি আমি কিছুই জানি না। খালি সময় মতো সব মেয়ে না পাইলে মনে কর তোর কবর খোঁড়া হয়ে গেছে, মরার জন্য প্রস্তুত থাকিস। রহিম ভয়ে শুকনো ঢুক গেলে তারপর ফোন বের করে সাম্যর নাম্বারে কল দেয়। তবে সাম্যর নাম্বার বন্ধ দেখায়। রহিমের একটু ভয় লাগতে শুরু করে। শেষে নিজের অতিরিক্ত পাকনামিল ফলে নিজের বিপদ নিজে ডেকে আনল না তো। রাতে পিয়াস ফিরতে ফিরতে প্রায় 12টা বেজে যায়। প্রিয়া ততক্ষণে বসে থাকতে থাকতে ঝিমুচ্ছিল। এমনি সারাদিন পিয়াস বাসায় না থাকলে সে দুপুরে খাবারের পর একটু ঘুমায়। তবে আজকে তুবার ব্যাপারটা নিয়ে টেনশন করতে করতে আর ঘুম আসেনি। সারা বিকেল তুবার সাথেই কথা বলেছে, মেয়েটাকে এসব নিয়ে ভাবতে মানা করেছে। প্রিয়ার মতে যেহেতু সম্পর্ক বেশি দিনের ছিল না, তাই তুবা পারবে সহজেই যে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে বেরিয়ে আসতে। তবে তুবা বোনের কথা সব শুনলেও নিজেকে সহজে মানিয়ে নিতে পারছে না। বারবার সাম্যর কথাগুলোই মনে পড়ছে। ছেলেকে কিভাবে পারল তাকে ঠকাতে? কিছুদিনের ব্যবধানে ভালো মানুষই থেকে তার কদর্য রূপ প্রকাশ পেয়ে গেল। কিভাবে পারল বোনের কথা বলে তার সাথে এমন নোংরামো করতে? তবে নিজের ছোট বোনের কথা বলার সময় সাম্যর চেহারা এক্সপ্রেশন দেখে তুবার মোটেও মনে হয়নি সে মিথ্যে বলেছে। কেউ মিথ্যে বললে এতটা কষ্ট পেত না। সাম্যর চোখ দুটো দেখে মনে হচ্ছিল সে যা বলেছে সবই সত্যি বলেছে। বোনের কথা বলার সময় তার চোখ দুটো ছলছল করছিল। তবে যখনই তুবার মনে পড়ে সাম্য কেন তার সাথে বেইমানি করেছে, তখনই তার হৃদয়টা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। অপরদিকে প্রিয়া তুবার কথাই ভাবতে থাকে। হয়তো সম্পর্ক বেশি দিনের ছিল না, তবে তুবার বয়সী মেয়েরা হয় বড্ড আবেগী। যেখানে প্রিয়া তুবার বড় হয়েও অল্পতে ইমোশনাল হয়ে যায়, সেখানে তার বোন কতটা শক্ত থাকতে পারবে তা তার জানাই আছে। তুবা নিজেকে যতটা শক্ত দেখাক না কেন, দিন শেষে সে নিজেও একটা মেয়ে। নয়তো তার মতো মেয়ের কখনো প্রেম ঘটিত বিষয়ে পিছলে পড়ার কোনো কথাই ছিল না। সারাটা দিন তুবার কথা ভেবেই প্রিয়ার দিন কেটে যায়। রাতে 12টার দিকে পিয়াস বাসায় ফিরলে বরাবরের মতো প্রিয়া যতটা সম্ভব তাকে সেবা করে। পিয়াস গোসল করে আসলে প্রিয়া খাবার বেড়ে দেয়। এতদিন সে রাতের খাবারের সময় পিয়াসের আসার অপেক্ষা করত। স্বামী আসলে একসাথে রাতের খাবার খেত। এটা নিয়ে পিয়াস তাকে বকাও শুনিয়েছে। তাকে বারবার বলেছে খিদে পেলে খেয়ে নিতে, তার জন্য অপেক্ষা করতে হবে না। তবু প্রিয়া কথা শোনেনি। তবে আজকে সে অপেক্ষা করতে পারেনি। পিয়াসের আসতে দেরি হওয়ায় আর নিজের প্রচণ্ড খিদে পাওয়ায় সে আগেই খেয়ে নিয়েছে। প্রতিদিনকার মতো সধববশত পিয়াস বলে, তুমি বসে আছো কেন? নিজের জন্য খাবার বাড়ছো না কেন? প্রিয়া একটু মন খারাপ করে বলে, আমার না আজ প্রচুর খিদে পেয়ে গিয়েছিল, আর আপনিও আসতে দেরি করছিলেন, তাই আমি আগেই খেয়ে ফেলেছি। পিয়াস মাথা তুলে তার দিকে তাকায়, তারপর মুচকি হেসে বলে, এতদিনে একটা কাজের কাজ করেছ। তোমায় তো আমি আগেই খেতে বলি। দরকার পড়লে আমি খাওয়ার সময় আবার কয়েক লোকমা খাবে। তোমায় তো খেতে না করিনি একবারও। সাথে সাথে প্রিয়া টেবিলের ওপাশ থেকে চেয়ার টেনে এনে পিয়াসের পাশে বসে। তারপর কোনো কথা ছাড়াই মুখ খুলে হাঁ করে বসে থাকে। পিয়াস প্রথমে একটু হকচকিয়ে গেলেও পরেই বুঝে যায় প্রিয়ার এমন করার কারণ। তাই সে হেসে নিজের প্লেট থেকে এক লোকমা তুলে প্রিয়ার মুখে দিয়ে দেয়। প্রিয়া এভাবেই পিয়াসের কাছ থেকে খাবার নিয়ে মনের আনন্দে খেতে থাকে। পিয়াস তাকে একবার দিচ্ছে, আবার নিজেও খাচ্ছে। এভাবে প্রিয়ার মুখে আবার লোকমা দেওয়ার সময় এক পর্যায়ে প্রিয়া তার আঙুলে কামড় মেরে বসে।
আচমকা কামড় খাওয়ায় পিয়াস ব্যথায় মৃদু চিল্লিয়ে ওঠে। তা দেখে প্রিয়া হেসে ওঠে, আর প্রিয়ার এমন বাচ্চামো দেখে পিয়াসও হেসে ফেলে। একটু খুনসুনি পর প্রিয়া টেবিল গুছিয়ে রুমে যায়। পিয়াস তখন ফোনে কারো সাথে তার নেক্সট অপারেশন সম্পর্কে কথা বলছিল। প্রিয়া চুপচাপ পাশে বসে সেসব শুনছিল। পিয়াসের মুখে নারী পাচার, পাহাড়ি এলাকা, বর্ডার এলাকা এসব শুনে প্রিয়ার সাম্যর কথাটাই মনে পড়ে। তার হঠাৎ মনে হয়, সাম্য ছেলেটাও কি তবে এসবের সাথে যুক্ত? এটা নিয়ে পিয়াসের সাথে কথা বলা উচিত। পিয়াস কথা শেষ করে ফোন রাখতেই প্রিয়া বলে, শুনুন, একটা গুরুত্বপূর্ণ কথা আছে। পরে বলবে, আগে আমার একটা গুরুত্বপূর্ণ কাজ আছে। কিন্তু আমারটা গুরুত্বপূর্ণ কথা, আর আমারটা তার চেয়েও গুরুত্বপূর্ণ কাজ। প্রিয়া কিছু বুঝে ওঠার আগেই পিয়াসটাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। প্রিয়ার সারা মুখে পরপর ঠোঁট ছুঁইয়ে দিয়ে ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। তারপর তার কানের কাছে মুখে গিয়ে নিয়ে বলে, আর কতদিন অপেক্ষা করাবে? আমার প্রতি তোমার মায়া হয় না? এভাবেই কি বছর পার করে দেওয়ার ভন্দি আটছ? কত মাস হলো আমাদের বিয়ের, আর তুমি এসেছো আমার কাছে সপ্তাহ পার হয়ে গেছে। আরও অপেক্ষা করাতে চাও? প্রিয়া পিয়াসের বুকের মাঝে গুটিয়ে শুয়ে থাকে। পিয়াসের কথাগুলো তার বুকের মাঝে কম্পন ধরিয়ে দিচ্ছে। সে পিয়াসের পরনের টি শার্ট খামচে ধরে চুপচাপ শুয়ে থাকে। এতে যেন পিয়াস প্রিয়ার মনের কথা বুঝে ফেলে। মুচকি হেসে প্রিয়ার ঠোঁটে একটা গাঢ় চুমু এঁকে তাকে নিজের সাথে জড়িয়ে নেয়। সকাল সকাল প্রিয়া উঠে ফ্রেশ হয়ে চুলায় চা বসায়। এখানে এসে সে চা খাওয়া শিখেছে। তাদের পাশের বাসার একজন মেজরের সহধর্মিনীর সাথে তার পরিচয় হয়েছে। মহিলাটা বড্ড মিশুকে। যদিও প্রিয়া প্রথম প্রথম একটু সংকোচ করেছিল, তবে সহজেই মিশে গেছে তারা। পিয়াসকে এই বিষয়ে জানিয়েছে সে। পাশের বাসার মেজরকে পিয়াস চেনে, তাই ওনার ওয়াইফের সাথে মিশতে প্রিয়াকে বাধা দেয়নি। সারাদিন ঘরে বসে থাকার চেয়ে অন্য কারো সাথে একটু কথাবার্তা বললেও মন হালকা থাকবে। সেই মেজরের ওয়াইফের থেকেই প্রিয়া চা খাওয়া শিখেছে। এখন সে প্রতিদিন ঘুম থেকে উঠে আর সন্ধ্যায় একবার করে চা খাবে। এটা তার অভ্যাসে পরিণত হয়ে যাচ্ছে। সে ভেজা চুলগুলো গামছায় মুড়িয়ে রান্নাঘরে গিয়ে চা বসায়। ফুরফুরে মেজাজে সে রান্নাঘরের জানলা দিয়ে বাহিরে তাকিয়ে এখানের জানলা থেকেও বাহিরের প্রকৃতি দেখতে প্রিয়ার বেশ ভালো লাগে। সে গুনগুন করে গান গাইতে গাইতে বাহিরের প্রকৃতি দেখছিল, তখনই পেছন থেকে একজোড়া হাত তার কোমর পেঁচিয়ে ধরে। প্রিয়া চমকে ওঠে, বুঝতে পারে এই হাতের মালিক পিয়াস ছাড়া আর কেউ নয়। পিয়াস তাকে পেছন থেকে জড়িয়ে ধরে কাঁধে মাথা হেলে দেয়। প্রিয়া তার পেটের ওপর রাখা পিয়াসের হাত জোড়ায় হাত রাখলে পিয়াস ঘুম ঘুম কণ্ঠে বলে, এত তাড়াতাড়ি উঠে পড়লে কেন? তোমায় কাছে না পেয়ে আমার ঘুমটাও ভেঙে গেল। প্রিয়া মৃদুস্বরে বলে, ঘুম ভেঙে গিয়েছে আমার। আপনি উঠলেন কেন? আমি ডাকতাম আপনাকে। কি বানাচ্ছ? চা বানাচ্ছি। খাবেন নাকি আমার ঘুমাতে যাবেন? পিয়াজ তার ঘাড়ে মুখ গুজে হালকা চুমু দিতে থাকে। প্রিয়া শিউরে উঠে পিয়াজের হাত শক্ত করে ধরে ফেলে। পিয়াজ তাকে ঘুরিয়ে নিজের মুখোমুখি করে বলে, আমি চা খাই না। তুমি বলেছিলে বলেই চা পাতা এনেছিলাম, নয়তো এসব আমার পছন্দ না। চা, সিগারেট এসবে আমার কোনো আসক্তি নেই। সিগারেটের কথা মনে পড়তেই প্রিয়ার মনে পড়ে রিদানের কথা। গতকাল তো মা ফোন করে রিদান আর ইরিনের ব্যাপারে কথা বললেন। এটা তো পিয়াসকে জানানো উচিত। তার আগে তুবার ব্যাপারটা জানাতে হবে। প্রিয়া বলতেই যাবে, তখনই চায়ের পানি উথলে উঠে। প্রিয়া তাড়াতাড়ি করে পিয়াসকে সরিয়ে আগে চুলা বন্ধ করে, তারপর কাপে চা ঢালতে ঢালতে বলে, আর ঘুমাতে হবে না আপনাকে। যান, ফ্রেশ হয়ে আসুন, আমার আপনার সাথে কথা আছে। গতরাতে তো বলতে দিলেন না। পেছন থেকে পিয়াস মুচকি হেসে বলে, বলতে দিইনি, কারণ আমার যে গুরুত্বপূর্ণ কাজ ছিল। আপনার গুরুত্বপূর্ণ কাজ? প্রিয়া কথা শেষ না করে থেমে যায়। পিছু তাকিয়ে দেখে পিয়াসের মুখে হাসি লেগে আছে। প্রিয়া লজ্জা পেয়ে নিজের কাজ করতে থাকে। পিয়াস আর ডিস্টার্ব না করে মুখে মুচকি হাসি রেখে রুমে চলে আসে। সে ফ্রেশ হয়ে বের হয়ে দেখে প্রিয়া এখনও চা খাচ্ছে বসে বসে। সে বের হয়ে প্রিয়ার পাশে বসে। প্রিয়া তার দিকে একবার তাকিয়ে ভেজা চুল দেখে পাশ থেকে তোয়ালে নিয়ে মাথা মুছে দিতে থাকে। এই সুযোগে পিয়াস তাকে জড়িয়ে ধরে নেয়। প্রিয়া ছটফট করে সরে যেতে নিলেও সে ছাড়ে না। তাই প্রিয়া বাধ্য হয়ে বলে, আগে কথাটা তো বলতে দেন, অনেক গুরুত্বপূর্ণ কথা। পিয়াস এক টানে তাকে কোলে বসিয়ে ঘাড়ে মুখ গুজে বলে, বলো তোমার গুরুত্বপূর্ণ কথা, আমি শুনছি। পিয়াস তার কথার দিকে মোটেও মনোযোগী নয়, তাই প্রিয়া পিয়াসকে মনোযোগ আকর্ষণ করতে বলে, এটা বোধহয় আপনাদের এইবারের অপারেশনে কাজে দেবে। আমি একটা উড়ো খবর পেয়েছি, আপনার কাজে সাহায্য করবে এটা। পিয়াস সজাগ হয়ে যায় যেন। সে সিরিয়াস হয়ে মাথা তুলে প্রিয়ার দিকে তাকায়। প্রিয়ার কোমর জড়িয়ে ধরে বসিয়ে রেখে বলে, তুমি আমার কাজের সম্পর্কে সাহায্য করবে কিভাবে? কিসের নিউজ পেয়েছো তুমি? এতক্ষণে পিয়াসকে সিরিয়াস হতে দেখে প্রিয়া হাফ ছেড়ে বাঁচে। তারপর একে একে তুবার সাথে ঘটা সম্পূর্ণ কাহিনী সম্পর্কে জানায়। পিয়াস মনোযোগ দিয়ে সবটা শুনে বলে, তুবাকে এখানকার কথাই বলেছে ছেলেটা? আদৌ সব সত্যি বলেছে তো? আমার তো সন্দেহ হচ্ছে।
বোনকে বাঁচানোর জন্য ডিল করলো, আবার তুবাকে হাতের কাছে পেয়েও ছেড়ে দিল। নাটকীয় কাহিনী নয় কি এটা? প্রিয়া একটু মুখ ফুলিয়ে বলে, দেখুন, নাটকীয় হোক বা সত্যি, আমার তুবা আমায় মিথ্যে বলেনি। আমি ওকে চিনি, ও এসব সিরিয়াস বিষয় নিয়ে ফাজলামো করার মেয়ে না। তাছাড়া ও সত্যিই ছেলেটাকে ভালোবাসত। আমি যখন অসুস্থ ছিলাম, আপনি ছুটিতে বাসায় গেলেন, তখন থেকে তুবার সাথে পরিচয়। আর আপনি তো বলেছিলেন তখন থেকেই এসব মিসিং কেস ছিল, বলেননি আপনি? পিয়াজ একটু ভেবে বলে, তখনই আমরা খবর পেয়েছিলাম এসবের। তবে সেদিন থেকে মাঝে প্রায় 2 মাসের মতো সময় পেরিয়েছে। এতদিনের মাঝে তার বোনকে পাচ্ছে না, এসব নিয়ে পুলিশে জানালো না। এটা অবাক বিষয় নয় কি প্রিয়া? তোমার কাছে বিষয়টা খাপছাড়া লাগছে না? প্রিয়া এখন চুপ হয়ে যায়। সে অনমনে ভাবতে থাকে এসব। তুবা তাকে বলেছিল ছেলেটাকে প্রথম সে সেবারই দেখেছিল, তবে তাদের রিলেশন কতদিনের তা তো প্রিয়ার জানা নেই। এসব নিয়ে কথা বলারও সময় হয়নি তার। তাড়াহুড়ো এখানে চলে আসায় তুবার সাথে বিস্তারিত কথা বলতে পারেনি। প্রিয়াকে এভাবে চুপ হয়ে যেতে দেখে পিয়াজ তার কোমরে মৃদু চিমটি কাটে। প্রিয়া লাফিয়ে উঠলে বলে, কোন ভাবনায় ডুবে গেলে? প্রিয়া নিজের কোমরে একটু হাত বুলিয়ে বলে, শুনুন, কিছু তো কাহিনী আছেই এর মাঝে। আমি বিস্তারিত তুবার সাথে কথা বলে জানাবো আপনাকে। আমি চাইলে নিজেও এই বিষয়ে তুবার সাথে কথা বলতে পারি। হ্যাঁ, এটা ঠিক বলেছেন। আপনি নিজেই ওর কাছ থেকে ছেলেটার ব্যাপারে জানবেন। আপনাদের তো অনেক সোর্স আছে, সহজেই ছেলেটার খবর বের করে ফেলতে পারবেন। ওকে ম্যাডাম, তা আজকে সকালে কি বানাবেন? কালকের মতো রুটি বানাতে যাবেন না প্লিজ। অত শক্ত রুটি আমি আমার এই জন্মে খাইনি। প্রিয়া মুখ ফুলিয়ে বলে, কিন্তু আমি তো আম্মুকে এভাবেই রুটির ডো বানাতে দেখি। আমি হয়তো পানি একটু বেশি দিয়ে দিয়েছিলাম, তবে শক্ত হলো কেন? কারণ তুমি ঠান্ডা পানিতে করেছিলে। গরম পানি ব্যবহার করলে রুটি নরম হতো। পিয়াজ যতটুকু জানে তাকে রান্নার কিছু খুঁটিনাটি টিপস দেয়। প্রিয়া সব জেনে রাখে। তারপর সে রান্নার জন্য চলে যায়, আর পিয়াজ তখন ফোন করে তার স্যারের সাথে কথা বলে। তার স্যারও জানায় আপাতত ছেলেটার খবর নিতে। তিনি বলেন, পিয়াজ, কথায় আছে যা রটে তা কিছু তো বটে, তাই আপাতত ছেলেটার খোঁজ নেওয়ার চেষ্টা করো। ছেলেটা ভুক্তভোগী হলেও আমরা তথ্য পাব, আবার না হলেও কিছু না কিছু তথ্য পাবই। হয়তো ছেলেটাও হিউম্যান ট্রাফিকিংয়ের সাথে যুক্ত, আমরা কাউকেই সন্দেহের বাইরে রাখতে পারি না। এখন আমরা যতটুকু তথ্য পাব ততটুকুই আমাদের উপকারে আসবে। আর শোনো পিয়াস, যেহেতু তোমার এক ফ্যামিলি মেম্বার এসবের সাথে জড়িয়ে পড়েছে, তাই সবাইকে সাবধানে থাকতে হবে। বিশেষ করে সেই সাম্য ছেলেটার খোঁজ পাওয়ার আগে পর্যন্ত সাবধানে থাকতে হবে। জি স্যার, আমি সকল খবর নিয়ে জানাচ্ছি। পিয়াজ কথা শেষ করে রান্নাঘরে যায়। প্রিয়া তখন গরমে ঘেমে রান্না করছে। পিয়াজ কিছুক্ষণ সাহায্য করার নাম করে প্রিয়াকে জ্বালায়। প্রিয়ার ওড়নার এক অংশ নিয়ে তার ঘামে ভেজা ঘা আর গলা মুছে দেয়। আবার পেছন থেকে জড়িয়ে ধরে গলায় ঘাড়ে চুমু খায়। কাজের মাঝে ডিস্টার্ব করায় প্রিয়া সেসবে তিক্ত বিরক্ত হয়ে চিৎকার করে, আর পিয়াজ সেসব উপভোগ করতে করতে তার কাজ চালিয়ে যায়। প্রিয়ার এমন রেগে উঠে চিৎকার করাও তার কাছে মধুর সুরের মতো লাগছে। সকালের খাবারের সময় প্রিয়া পিয়াজকে বলে, আচ্ছা, আপনার বিয়ের খবর কি সবাই জানে? জানিয়ে দিয়েছেন আপনি বিবাহিত? জানালেই খুশি হবে নাকি জানাইনি বললে খুশি হবে? জানালেই খুশি হব। এমনও তো হতে পারে আপনাদের কোনো মেয়ে সদস্য আপনাকে পছন্দ করে, তাই বিবাহিত জানিয়ে দিলেই খুশি হব। বাহ, জেলাস! একসময় যাকে বিয়েই করতে চাওনি, আজ তার জন্যই জেলাস হয়ে যাচ্ছ? ওসব তো অতীত, বর্তমানে আপনি আমার স্বামী, জেলাস তো হবই। পিয়াজ হেসে ফেলে, তারপর হঠাৎই দুষ্টুমি করে বলে ওঠে, বুঝলে, কিছুদিন ধরে অনেক স্ট্রেস যাচ্ছিল, এনার্জি লেভেল যেন ডাউন হয়ে যাচ্ছিল। তবে গত রাতের পর থেকে আপাতত এনার্জি ফিরে পেলাম। আশা করি এখন বেশ স্বস্তিতে কাজ করতে পারবো। প্রিয়া লজ্জায় পড়ে যায়। সে কোনো উত্তর না দিয়ে মাথা নামিয়ে খেতে থাকে। তাকে লজ্জা পেতে দেখে পিয়াজ হেসে ফেলে। তারপর মনে মনে বলে, এখন যে তোমায় বাড়ি ফিরতে হবে প্রিয়া, তোমায় এভাবে বাসায় একা রেখে আমি বাইরে শান্তিতে কাজ করতে পারবো না। তবে আমার কাছে যে দুটোই খুবই গুরুত্বপূর্ণ, তোমাকেই সেফ রাখা আমার দায়িত্ব, তেমনি আমার চাকরিও আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। তোমাকে বাড়ি পাঠিয়ে দিতে পারলেই আমি এখানে স্বস্তিতে নিজের কাজ সম্পন্ন করতে পারবো। একটা রাস্তার মোড়ে সাম্য বসে আছে। তার মস্তিষ্ক জুড়ে শুধু তুবাই ভেসে আসছে। মেয়েটাকে এভাবে ঠকানোয় সাম্য নিজেও স্বস্তি পাচ্ছে না। বারবার তুবার কান্না ভেজা মুখটাই নিজের চোখের সামনে ভেসে উঠছে। অনেকে বলে প্রেমে পড়তে অনেক দিন বা অনেক বছর লাগে না, কয়েকটা মিনিটই যথেষ্ট কারোর প্রেমে পড়ার জন্য। তবে তার ক্ষেত্রে তেমনটা ঘটেনি। সে তো প্রেমে পড়েছে ধীরে ধীরে, ঠকানোর উদ্দেশ্যে গিয়ে ভালোবেসে ফিরে এসেছে। তাই তো পারেনি বোনের দোহাই দিয়ে তুবার ক্ষতি করতে। নিজেই এখন সর্বোচ্চ চেষ্টা করবে বোনকে বিপদ থেকে বাঁচিয়ে আনতে, আর না পারলে বোনের সাথে নিজেও নিঃশেষ হয়ে যাবে। সামনে তুবার কান্না ভেজা মুখটা স্মরণ করে অনমনে বলে উঠে,
ভালো তো আমিও বেসেছিলাম তুবা, হয়তো আমার জীবনে এমন কোনো পাপ করেছিলাম যার কারণে আজ আমি সর্বহারা হয়ে গেলাম। ভাগ্যে থাকলে আমাদের হয়তো আবারও দেখা হবে, তখন তুমি থাকবে সুখী সংসারে আর আমি পথহারা পাগলের বেশে।